আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইরান এর ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে তো প্রতিক্রিয়া আসছে, প্রতিক্রিয়া দেখাচ্ছে। সবচেয়ে ব্যাপারটা হচ্ছে আমরা ভিকটিম হচ্ছি। আমাদের আমাদের লোকজন ফ্লাইট বাতিল হচ্ছে, আমাদের লোকজন যেতে পারতেছে না, তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, পুলিশ কেউ কিছু জানে না। এর মাঝে একটা নতুন একটা খবর আছে আমেরিকা থেকে, যে আমাদের এখানে স্থায়ী অভিবাসনের যেসব ভিসা সব স্থগিত হয়ে গেছে। বাংলাদেশেও বেশ কিছু দেশ আমেরিকা স্থায়ী অভিবাসী ভিসা পাচ্ছে না। ধন্যবাদ আপনাকে, অনুবাইকে, আমার সহ-আলোচক, এবং সুন্দর আলোচনা করেছে। আপনার দর্শক শ্রোতা যারা আছেন, যারা গত ইয়েটা আমাদের ভিডিও দেখেছেন, তাদেরকেও ধন্যবাদ। আমরা যে কথাটা আমি ট্রাম্পের এই ক্ষমতায় আসার নেপথ্যে তার স্লোগানটা কি, স্লোগানটা ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন, এবং অর্থনীতির বিষয়টা ছিল। আপনি সংক্ষেপে যদি বাইডেন রাজনীতি করে এ পর্যন্ত এসেছেন, তার মধ্যে একটা রাজনৈতিক চরিত্র আছে। ট্রাম্পের কোন রাজনীতি, সে একটা ব্যবসায়ী, সে টাকা ছাড়া কিচ্ছু বুঝে না। সেটা করতে গিয়ে এখন সেই যে ট্যারিফ দিচ্ছে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ধরে নিয়ে যাচ্ছে তেল, তার ভেনিজুয়েলার দেশ তেল তার দখলে নিয়ে যাচ্ছে। এটা ইস্যুটা এই যে আমরা যে বিষয়টা হলো, আমি আপনাকে বলি, যত আমাদের যে রেমিটেন্সের বাহাদুরি প্রত্যেক সরকারি করে, রেমিটেন্সের বাহাদুরি, রেমিটেন্স কিন্তু আমি দেই না। ইংল্যান্ড আমেরিকায় যারা, বিশেষ করে ইংল্যান্ডে আগে থেকে রেমিটেন্স যাইতো, এখন যায় না। করে এখন বর্তমান প্রজন্ম দেশে, আমি দেশে আমার যা আছে আমি এখন বিক্রির চিন্তা করতেছি। আমার এইখানে যে প্রপার্টি যত সামান্য যে থাকে না কেন, আমার যে সন্তানরা, আমার তারা এইদিকেও তাদের খেয়াল নেই। তারা তোমাদেরটা আমরা বুঝি না। আগের প্রজন্ম যারা এদেশে ছিলেন, যারা কত পরিবার আনেন নাই, তারা টাকা পাঠাই দিল পরিবারের জন্য। তারপরে তারা টাকা পাঠাই দিলেন বাদ দিয়ে, যারা দেশে একটা সম্পদ। এখন এই প্রজন্ম কিন্তু সেটা শুধু বিলেত থেকে রেমিটেন্স যেন শুধু বড় কথা বলে আরাম নাই। আমেরিকাও হয়তো একই অবস্থা, এখন আমেরিকা কানা সে অবস্থা দাঁড়িয়ে গেছে অনেকটা। মূলত রেমিটেন্স আসলে আমাদের মধ্যপ্রাচ্য থেকে। মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমিক বেশি। যখনই মধ্যপ্রাচ্যে আনরেস্ট হয়, তখন ইরাকে যখন সমস্যা হলো, তখনও বন্ধ হয়েছিল। যখনই হয় তখন সমস্যাটা হয়। এইবার হচ্ছে আরো ব্যাপক। ইরাকে ছিল একতরফা, মূলত একতরফা। ইরাকে আমেরিকা গেছে ধরে সাদ্দামকে, প্রথমে এই যে একটু বড় বড় কথা বলছে 2-3 দিন, তারপর কিন্তু ইরাক আর ইরানকে এক করলে হবে না। ইরান অনেক শক্তিশালী ইরাকের চেয়ে। যুদ্ধ ট্রাম্প বলে যে অন্তত এক মাস চলবে যুদ্ধটা। তার মানে কি, ট্রাম্প নিজেই বুঝতে চেয়েছে যে সে কোন গেরা পড়ছে বিপদে, সেখান থেকে বেরোয় আসতে পারবে, তাকে উইন হয়ে ফিরে আসতে হবে। আরেকটা পলিসি নিচ্ছে, মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে যে হামলা চালাচ্ছে, সবাইকে কিন্তু যুদ্ধে জড়িত করতে যাচ্ছে ইরান, করতে চাইতেছে। এইটা যে এই যে আনরেস্ট, এর আগে এইভাবে হরমুজ প্রণালী বন্ধ হয় নাই। দেখবেন হাজার হাজার জাহাজ কিন্তু বন্ধ হয়েছে ওই জায়গায়। এইভাবে ফ্লাইট বন্ধ হইল। কিন্তু আমরা যে সমস্যাটায় পড়বো এখন, আমরা যতই আমেরিকাকে বাতাস দেই না, এই যুদ্ধ যদি না থামে, এই যে ফ্লাইট গুলো বন্ধ, কয়দিন আপনি এদেরকে ওইখানে আটকে রাখবেন এয়ারপোর্টে? অনেকের ভিসা শেষ হয়ে যাচ্ছে, অনেক আকামা শেষ হয়ে যাচ্ছে, সেরকম চাকরিও পাবে না সে। এই যে আমরা এই রেমিটেন্স নিয়ে প্রতিদিন গত 3 মাস 8 মাসের অত মিলিয়ন এসেছে, এত বিলিয়ন এসেছে, যে বাহাদুরি আমরা করতে, সে মিলিয়ন যাবে কোথায়? আমাদের বন্ধুকে যে প্রবাসী কল্যাণ মন্ত্রী বানাইছে, কোন বিপদে পড়ছে আরিফ আমি বুঝতে পারতেছি না। আমাদের বন্ধু মানুষ, সে তো বুঝতে পারতেছে এখন কি অবস্থায় পড়ছে। একেবারে এমন সময় তারা বানাইছে, একেবারে যুদ্ধের মধ্যে বানাইছে। প্রধানমন্ত্রী ফোন করলে তো হবে না, ফ্লাইট তো চালাইতে পারবেন না। ফ্লাইট যাবে কি করে? আপনার তো এয়ারপোর্ট বন্ধ। শুধু বাংলাদেশ চিন্তা করতেছে, সমগ্র দুনিয়া এখন চিন্তা করতেছে। আমরা যে প্রথমত আমাদের গত শান্তির সরকার, অশান্তির সরকার, মবের সরকার, সে হচ্ছে রাষ্ট্রীয় মবের সৃষ্টিকারী, নাকি সেও ট্রাম্পকে মবের শিক্ষা দিচ্ছে আমি জানি না, হয়তো দিয়ে থাকতে। ট্রাম্প যেভাবে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ধরে নিয়ে আসলো, এটাই তো মব। আজকে যারা ট্রাম্পের বিরুদ্ধে কথা, এই যে কামিনীকে মেরে ফেলা, এটা মব।
এখন কেউ কথা বলবে না ভয়। আমরা যেমন মব হচ্ছে, একজনকে মারতেছে, আমরা কথা বলতেছি না, আমার উপরে মব হবে। এইটাই হচ্ছে অবস্থা, দেশ হয় নাই আগে, এটাই তো ছিল অবস্থা। 18 মাস মবের কথা বলতেছে না। এই যে মব, যে এই যে ইউনূস যে দেশটাকে যে অর্থনৈতিক ভাবে, আইনগত ভাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মিলাইয়া যে পর্যায়ে রেখে গেছে। এই যে ডেভিডেন্সের কথা বললাম, যে আসলে মূলত আছে 15 মিলিয়ন, বাকি তো হইলো ঋণ, আর অনেক কিছু আছে এখানে। এটাই যে সেই যে শুভঙ্করের ফাঁকিটা, এই যে আমাদের গভর্নর তো চমৎকার সুন্দর সুন্দর কথা, এই শহরের বাচ্চাদেরকে যে কি করার ইচ্ছা করছে, বদিউল এইগুলার শহরের বাচ্চারা আজকে সাখাওয়াতাই সুন্দর সুন্দর কথা বলে, আগে বলতে পারে, আগে রিজাইন করলো না কোনো বেটা, ওর নাই কিছু নাই, ও কি হিজরা ডক্টর এই যে ব্রিগেড সাখাওয়াতকে হিজরা, আগে রিজাইন করতে পারে নাই, এখন এই সেসব কথা বলতেছে। এই মনসুবের দুবাই কি, আমি কালকে না পরশু দেখছি একটা বালিকা বিদ্যালয় বন্ধ করে তার স্পা করেছে, রিসোর্ট করেছে সে ওই জায়গায়। সুতরাং দেশে যে অবস্থায় রাইকা যাইতেছে, যে ইউনূস যেভাবে রাইকা গেছে, আমাদের তারেক ভাই আই হ্যাভ এ প্ল্যান, উনি বুঝবেন যে একে তো অর্থনৈতিক আমরা গব্বরে আছি। আরে ভাই, বাংলাদেশের প্রতিক্রিয়া খামিনিকে মাইরা নিছে আজকে এসে সুপ্রকাশ, আপনার মুখে সব দেখি নাই। একটু আগে দেখলাম খলিলুর রহমান কাতারে ফোন করে বলছে ইরানের ক্ষেপণাস্ত্রকে আমরা পার্মানেন্ট কি দিবে, চুম্মা দিবে, তুমি তোমার এয়ারপোর্ট দিবা আমারে, তোমার এখানে বেস দিবা আমাকে মারার জন্য, আমি তো চুম্মা দিব? খলিলুর রহমান নিন্দা জানাইতেছে, সরকার নিন্দা জানায়। আপনার দেশ বিলাত এই যুদ্ধ জয়েন করলো কিন্তু শেষ পর্যন্ত। আরে ভাই দেখুন, এরা তো আমেরিকা যেদিকে যায়, আমেরিকার গুলাম এইগুলো। আমেরিকা যে বলছে সাদ্দামের কাছে রাসায়নিক অস্ত্র আছে, টনি বিলাই বলছে ইয়েস আছে আছে আছে, মাস ডিস্ট্রাকশন যাবেই, মাস ডিস্ট্রাকশন যাবে। আমেরিকা না গেলে তো এটা দইরে নিয়ে যাবে, ডাউন স্টেট থাকতে পারবে না। ট্রাম্প যে বলবে শহরের বাচ্চা, ওইখান থেকে দইরা নিয়ে যাবে, তো মাইরা ফেলাইবে। ধরে নিতে না পারলে মিসাইল মারবে, বুঝছেন? এই পুটিন কথা বলতেছে না, দেখবে নিন্দা জানায়, বুঝতেছে না সবগুলার ধরবে, শিপিং চিং নিন্দা জানায়। সে নিন্দা করে, আমি খুমিনি রিজিমের পক্ষে না, কিন্তু আমি তো এই বাদশার পক্ষেও না। দুনিয়াটা একতরফা হয়ে গেছে, একেবারে একতরফা হয়ে গেছে। এই তো আমি বলছিলাম না তুলসী কামাটের কথা, তার রিজিম চেঞ্জটা আপনি দেখবেন 70-80 দশকে ওরা সামরিক কু করতো, এরপরে তারা করতো, যে আনরেস্ট করতো, বিভিন্ন দেশ করে অভ্যুত্থান করাইতো, তারপর নির্বাচনকে প্রভাবিত করতো, তারপরে ডিপ স্টেটের পয়সা দিয়ে করতো। এখন তারা আবার পলিসি চেঞ্জ করছে, কেউ কথা শুনবেন না, ধরে নিয়ে চলে আসবো। ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে বলছে তুই তেল দিবি আমারে, বলছেন আমি দিব না, চলে আয়। তেল হচ্ছে মূল বিষয় ভাই আমাদের দেশে। অনুভব চমৎকারতা বলেছে, আমাদের চরিত্রটা হচ্ছে যেই শুনবো একটা সমস্যা হয়েছে সাথে দাম বাড়াই দিবে। কিন্তু আমার এখনো কিন্তু ইংল্যান্ডের দাম বাড়ে নাই, কালকে পর্যন্ত দাম বাড়ে নাই, আমি দেখছি। আমি তো প্রতি সপ্তাহে তেল কিনি 2-3 বার, ডিজেল কিনি। হ্যাঁ, কালকে দাম বাড়বে, কিন্তু বাংলাদেশে দেখেন অলরেডি বাড়াই দিছে। কিভাবে বাড়াই দিচ্ছে? এটাই তো আমাদের চরিত্র। সারা দুনিয়াতে রোজার সময় জিনিসপত্রের দাম কমে, আমাদের দেশে রোজার সময় দাম বাড়ে। এটা হচ্ছে ব্যবসার সময়। অনুভাই, এইসব পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটা কিন্তু আমাদের 24/7 প্রাইম মিনিস্টার ছিল, ম্যানেজ মাস্টার। তিনি ম্যানেজ করতে পারতো চতুর্দিক থেকে, সেটা নাই বাংলাদেশে এখন। এইটাই তো বাড়ি ভাই, বাঙালি এখন বুঝতে পারছে, আরো বুঝবে, আরো কয়েকটা মাস যাক। 18 মাসেই আপনি দেখেন কোন সরকার কিন্তু, জিয়া রহমান 75 ক্ষমতা আসার পর মানুষ খেপছে কবে, এরশাদ 82-তে ক্ষমতা খেপছে কবে, খালেদা জিয়া 91 ক্ষমতা আসার পর খেপছে কবে। কিন্তু 18 মাসেই এই ইউনূসের বিরুদ্ধে খেপে দেখেন সে কি অবস্থা। এবং তারেক জিয়ার সরকার আরো খারাপ অবস্থা হবে। এই কারণে তারেক জিয়া, মানুষ অনেকে বলে, কিন্তু আমি তো ফ্রম দ্য ডে ওয়ান, সে হচ্ছে প্রমাণিত একজন দুর্নীতিবাজ, মিথ্যুক, এবং একজন কি বলবো মানে একদম ভণ্ড, এবং মানে দূরদর্শিতা, এবং কোনো জ্ঞানহীন একজন প্রধানমন্ত্রী। তারপর চরিত্র দেখেন, যে তার সরকারে এই যে এখন সরকার 150 জনের উপর আছেন প্রমাণিত দুর্নীতিবাজ, মানে ঋণ খেলাবি কারা?
যারা ব্যাংক থেকে বিভিন্নভাবে মিথ্যা তথ্য দিয়ে ঋণ নিয়ে ঋণ দেয় না, এরা হচ্ছে ঋণ খেলাপি, মানে ভদ্র ভাষায় চোর। এরকম মানে এরকম শুধু তো ঋণ খেলাপি না, আর কোটিপতিও, এরা শতকোটি টাকার মালিক। ঋণ খেলাপি ক্ষমতায় ছিল না, এরা এত কোটিপতি কিভাবে? আওয়ামী লীগের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ব্যবসা করছে তারা। এটা আওয়ামী লীগের ভিক্টিমাইজ করে না। আওয়ামী লীগ তো বিএনপি বলে যে আমি যখন 9 বছর এখানে অনারি কাউন্সিল ছিলাম, আমি জামাতের সভাপতিকে আমি কনসুলার সার্ভিস দেই নাই, ছাত্র শিবিরের নেতাকে দেই নাই, বিএনপি নেতাকে দেই নাই। হ্যাঁ, তাদেরকে আমি আওয়ামী লীগের যতটা আমি ওয়ার্ম কিংবা একটু কোঅপারেট করছে, ওদেরকে নর্মাল আইনের প্রসিডিউরে দিয়েছি। এইটা পার্থক্য। আমি যেটা বলছি সেটা তো একটা আছে চরিত্র। আরো যে এই যে এক একটা, আমাকে বিএনপি একজন এমপি বলেছে, অনু ভাই 30 কোটি টাকা দিয়ে নমিনেশন নিয়েছি, ন্যূনতম সেটা, সে হচ্ছে খুব ভালো ক্যান্ডিডেট, এবং উপরে যারা আছে 100 কোটি টাকার নমিনেশন দিয়েছে। আর এই যে মন্ত্রিসভার সদস্য, আপনি যে দেখেন, আমার এক বন্ধুর ছেলে হত্যাকারীকে মন্ত্রী বানিয়েছে 3টা, এবং শুধু মন্ত্রী না, তার নির্বাচনের সময় আমাকে দেখলাম ভিডিও, তাকে জেতা রবিউল, শেখ রবিউল, তাকে এই সমস্ত মন্ত্রী নিতে। শিশির মন্ডি বলতেছে যে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী, সংবিধান যদি মানতে হয়। শিশির মন্ডি তারপর এবং শুধু এটা নাই যে শুনবেন নাকি তার ভিডিওটা একটু শোনান, কারণ সে কিন্তু জুলাই সনদ নিয়ে আজকে হোম মিনিস্টার প্রেস কনফারেন্সে বলছে না, বিরুদ্ধে বলছে। হ্যাঁ, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এই যুদ্ধ না হইলেও করুণ অবস্থা হইতো এই কারণে যে, এই আরেকটা বললাম যে শুনেন, বলেন 1 সেকেন্ড, আমি আবার শুরু থেকে দেই। জুলাই সনদ, জুলাই মাস অফ সার্চ কিংবা পরবর্তীতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এগুলো যদি প্রস্তাবিত হয়, তাহলে গণভোট প্রস্তাবিত হয়, নির্বাচন প্রস্তাবিত হয়, এবং একই সাথে আগামীর পাল। এটা শুনেছি, এটা শুনেছি, মানে হোম মিনিস্টার প্রেস কনফারেন্সে বলছে জুলাই সনদ নিয়ে একটা রিট হয়েছে আদালত। হ্যাঁ, সেটা আমি শুধু আপনার বলতে দিলাম না, সে বলছে তারা কিন্তু আদালতের কাছ থেকে কিছু চাচ্ছে। এই যে তার মন্ত্রিসভা সদস্য দেখেন, এই যে বিএনপির এই মন্ত্রিসভা মধ্যে আমি সবচেয়ে শিক্ষিত কিছুটা কাণ্ড জ্ঞান সম্পন্ন মন্ত্রী ছিল এই সালাউদ্দিন। সেই দেখেন উল্টা পাল্টা মানে একটা কথা বললো, কথা বলার একদিন পর সে ইউটার্ন করলো। এরকম যে, এবং শুধু এটা না, আমি যেটা বলতে চাচ্ছিলাম শেষ করতে পারিনি, যে সে এমপির কাছে টাকা নিচ্ছে, মন্ত্রী বানানোর জন্য টাকা নিচ্ছে, এবং এই যে বাংলাদেশ ব্যাংকের মতো একটা সংস্থা যেটা সবগুলি ব্যাংকের নিয়ন্ত্রণ সংস্থা, তার মানে গভর্নর বানাইছে যার নাকি ব্যাংকের সম্বন্ধে ন্যূনতম অভিজ্ঞতা নেই। এইটা দেখবেন পরে প্রমাণিত কয়েক হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। স্বীকৃত চান্দাবাই, এটা তো কোনো কয়েক হাজার টাকা কে দেয়, সেই দেয় নাই, দিয়েছে তো এর পিছনে আছে অনেক বেশি পারবেন না, মানে এর পিছনে এসআলম গ্রুপ আছে, এবং এর পিছনে আমাদের প্রথমে যাদের একটা কথা আপনি খেয়াল করেন, যে দেশে মন্ত্রী এমপি হইতে 100 কোটি টাকা দিতে হয়, সেই ক্ষমতা আসবে, তখন সে তো আপনি ওই যে এসআলমের কথা বললেন না, এটা নিউজটা পড়েন নাই যে প্রথমে তার মন্ত্রিসভা মিটিংয়ের সিদ্ধান্ত ছিল কি ব্যবসায়ী এবং বিশেষ ব্যক্তিত্বদের বিরুদ্ধে যে মামলা হয়েছে তারা, তার মানে ওদের সাথে আপোষ করবে এখন। এটা তো মনে, এবং এসআলমের টার্গেট হচ্ছে সালাউদ্দিনকে বিএনপি সাধারণ সম্পাদক বানানো। আমি বলে রাখলাম অ্যাডভান্স, এটা আমি অনেক আগে 1 বছর হয়ে যাবে। এবং মানে বাংলাদেশের আমরা একটু সোহেল ভাই, এই যে পুলিশ হত্যা বিচার নিয়ে ইউটার্ন করলো গভর্নমেন্ট, এটা মেসেজ দিয়ে তারা এগুলো করবে না, মানে আওয়ামী লীগ ক্ষমতা না আসা পর্যন্ত পুলিশ হত্যার বিচার হবে না। এটার হবে না। আমি আপনাকে যেটা বলি যে বিএনপি পড়ছে গেরা করলে অনেকটা, একে তো দেশের অর্থনীতি, ইরান যুদ্ধ সব মিলে একটা গেরা কল আছে দেশ পরিচালনায়, আর একটা রাজনৈতিক গেরা কল আছে। পার্লামেন্ট বসলেই প্রথমে যেটা ধাক্কাটা খাবে ওইখান থেকে প্রতিবাদ উঠবে কিন্তু রাষ্ট্রপতির ভাষণ নিয়ে।
উনি ভাষণ দিতে পারেন না, এটা জামাত বা এদের জোট থেকে, যে শাহরিয়ার কিন্তু অলরেডি লিগ্যাল নোটিশ পাঠাইছে। আচ্ছা, এখন এইটাকে সামলাইতে হবে না, পার্লামেন্টে সামলাইতে হইলে তার গুন্ডা বাহিনী লাগে। বিশ্বের দুনিয়ার সবচেয়ে সেরা গুন্ডা হচ্ছে হাসনাত। হাসনাতকে পাশ করানোর জন্য বিএনপি সহ সবাই মিলে কিন্তু চেষ্টা করছে, হাসনাতকে নিয়ে আসছে। এখন বিএনপি জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, তাইলে এই যে রিটের যে বিষয়টা, জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, তাহলে বিএনপি তাকে তারেকের ক্ষমতা কমবে, অনেক কিছু কমে আসবে। তারেক সরকারের দলের প্রধান থাকতে পারবে না, অনেক কিছু কমে আসবে। বিএনপি এটা চাবে না, তার ডিসপুট আছে এই জায়গায়, সংবিধানের বাইরে আপাতত যেতে চাইবে না। তাইলে এই জুলাই তাইলে লড়াইটা, এই যে শিশিরমণি আদালতে, ওরা কিন্তু রিটের পক্ষে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য শুনেন নাই। সুতরাং প্রথম তানিয়া আমির এই বিষয়টা রেজ করেছে, তারপর অনেকে এটা ক্যাচ করেছে, যেটা দ্বিতীয় শপথ যখন জামাত নিয়েছে, সেইখানে তাদের সংসদ সদস্য প্রথম শপথ থাকে না। এই যে আইনি দিকটা, এটা বিএনপির জন্য একটা অস্ত্র। এই জন্য বললাম প্রথম দিন থেকে এই পার্লামেন্টে যে গেরা করে পড়বে বিএনপি, জামাতের মধ্যে ইয়েটা হবে। এখন জামাতের জোটের মধ্যে ভাঙ্গ যদি না ধরাইতে পারে, গুন্ডা বাহিনী যদি না, এই পাটুয়ারি হাসনাদের মতো গুন্ডা বাহিনী যদি নিয়ে না আসতে পারে দলের পক্ষে পার্লামেন্টে, তাহলে বিএনপি তো ইয়েটা ওই পারতেছে না, এদের সাথে পারতে গেলে তাকে ওদের সাথে আপোষ করতে। যখনই সে জুলাই পুলিশ হত্যার বিষয়টি চলে আসলো সামনে, দেখছেন না আপনি ওইগুলা কিভাবে কাঁপতেছিল, কারণ তোরা তো জানে কে মারছে পুলিশকে। না তো আমরা হতে দিব না, পার্লামেন্ট বসতে দিব না। আরেকটা বলতেছে আমি পদত্যাগ করে বিদেশ চলে যাবো, কান্না মাসুদে বলছিল। এই জায়গায় এসে এদের মধ্যে একটা ডিল হয়েছে, তুমি পার্লামেন্টে আমার সার্ভ করবা, তোমার আমি বাসায় দিব, গণভোটের বিষয়ে বেশি কথা বলবা। রাষ্ট্রপতির অভিশংসনের ব্যাপারে কিন্তু এনসিপি সোচ্চার ছিল, কয়েকদিন যাবৎ কথা দেখবেন শোনা যাচ্ছে না, বলতেছে উনি অসাংবিধানিক। সুতরাং এই আমাদের চুপ্পু সাহেব যে এখন সাফারি পরে, আপনার প্রিয় মানুষ অনুভাই সাফারি পরে, সে এখন বুঝছেন, সাফারি পরা অবস্থা যখন যাবে সে, সেইখানে প্রথমে চুপ্পুকে নিয়ে লাগবে বেজালটা, তারপরে জুলাই সনদ, এটা সংস্কার পরিষদ নাকি সংসদ, এইটা নিয়ে একটা ক্যাসাল শুরু হইব। এই জায়গায় গুন্ডা বাহিনী রাখতে হবে, গুন্ডা বাহিনী না হইলে হবে না। এই জায়গায় হাসনাতদেরকে বাঁচাইতে হইলে, হাসনাতদেরকে পক্ষে আনতে হইলে, এই জন্যই স্বরাষ্ট্রমন্ত্রী ইউটার্ন দিছে। তাদের কাছে আওয়ামী লীগ তো বিষয় না রে ভাই, আওয়ামী লীগকে তো তার চাইবে না। আওয়ামী লীগের কেন আশা করতেছে, কেন আশা করতেছে? আওয়ামী লীগ বিএনপির কাছে আপনি আশা করবেন কেন? আমি যদি প্রথমে আপনাকে প্রশ্ন করি, 15 বছর 16 বছরকে আপনি শান্তি দিয়েছেন তাহলে আপনি আশা করবেন কেন? আপনার রাজনীতি, বিএনপির উত্থান হয়েছে আওয়ামী লীগ রাজনীতিকে শেষ করার মাধ্যমে। শুরুতে এটাই তো, অর্থাৎ বাঙালি জাতীয়তা, বাংলাদেশের কথাটা অত্যন্ত সূক্ষ্ম বিষয়। বিএনপির রাজনীতি আপনার বিরুদ্ধে রাজনীতি পাই। এখন দেশটা কাদের হাতে? আমির কাছে বাইদের মাধ্যমে মারামারি হচ্ছে। আওয়ামী লীগ কিভাবে আশা করে আওয়ামী লীগ শুক্রিয়া আদায় করবো, কিন্তু ওকে দেশটাকে আপাতত জামাতের হাতে দেয়নি। আগামী মিড টার্ম নির্বাচন বা 5 মাস নির্বাচনে যদি আওয়ামী লীগ মাঠে না আসতে পারে, জামাত ক্ষমতা আসতে আটকাইতে পারবে না, পারবে না। জামাতের যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা তাদের ঘরের মারি ভাই। না, এটা তো দ্বন্দ্ব, আমি তো আপনি বারবারই বলছি। সুতরাং আওয়ামী লীগ আশা করে কেন যে বিএনপি তাকে? না, আমাদের অনেক আশা করছিল যে এটা করবে সেটা করবে। প্রথম থেকে বলতেছি না, লড়াই করতে হবে, আপনাকে মাঠে যেতে হবে। এখন মাঠে আপনার ক্যাপ্টেন লাগবে। এখন উপজেলার চেয়ারম্যান ছিলেন উনি, অথবা উপজেলা আওয়ামী লীগ প্রেসিডেন্ট ছিলেন। এই ক্যাপ্টেন যদি মাঠে না থাকে, আমি সুজাত মঞ্জুর যাবো যে মারামারিটা করবো, আমি কার নেতৃত্বে করবো? ক্যাপ্টেন লাগবে না? এই জন্য তো শেখ হাসিনা বলতে তোমাদের মাঠে যেতে হবে। তুমি শুধু বিদেশেদেরকে বলে না, দেশে যারা আছে তাদেরকে বলতে সক্রিয় হইতে হইবে। এখন যার অবস্থান থেকে করতে হবে। মাঠে আসার কোন লক্ষণ আছে? আমি তো দেখতেছি না। বালি ভাই, আমি শুধু আপনাকে বলবো, আপনার 3 বছর আগে 4 বছর আগে ভিডিও একটা, যে কোনো একটা ইউটিউব একটা চ্যানেল আপনার নেন,
দেখবেন আপনি ওইটাতে কয়টা লাইক, কয়টা দর্শক, কয়টা কমেন্ট। আপনি বললেন যে মানে কিংবা আরো মানে আমরা জামাত বিএনপিকে জবাব দিছি। আমি সেদিন দেখলাম যে একটি বাড়ি একটি খামার পদ, আমি পুরনো অনেক ভিডিওতে আমি দেখলাম 3 বছর 4 বছর 5 বছর আগে সুন্দর সুন্দর ভিডিও, মানে ভিউ আছে 5টা, লাইক আছে 2টা, কোন কমেন্ট বলতো নাই। এই ছিল আমাদের অবস্থা, যে আমরা কিন্তু আবার দেখবেন এই যে আমাদের দর্শকরা পিনাকি, ইলিয়াস, এইটা সেটা ওদের ভিডিও দেখতে দেখতে এবং ওদের ভিডিও দেখে আমাদের মাথার মধ্যে সব এটা যে এটা শেয়ার করে আমাদের আমি তো কি খুলেও দেখি নাই, এরা কি বলবো আমি তো জানি ভাই, জানি আমার সময় নাই। এইটাও না ভাই, আমিও এটা আপনার অভিজ্ঞতা আমার কি, ভাইয়ের জন্মদিন বাপের জন্ম খবর নাই, ওই নেতার জন্মদিনের জন্য পোস্ট দেয়, বুঝলেন? একটা ছবি তুললে যে শান্ত, আমি নেতার সাথে আমি ছবি উঠাইছি। এই যে আমি বললাম তো, এই যে আপনি বললেন যে আমাদের সুজাত ভাই, এই জিনিসগুলো তো আমাদের ভাইদের মতো কিছু ভালো লোক, আপনি বিশ্বাস করবেন না, আমরা খবর আনু ভাই, আপনি তো আপনার ওইখানে পলায় কেউ গেছে, দেশের থেকে করে পলানি বলতে গেছে কিনা আমি জানি, ইংল্যান্ড অনেকেই আসছে ভাই, ক্ষমতায় নাই, দেশ ত্যাগ, যাইতে পারতেছি না, সেই নেতাদেরকে ওইখানে তেল দেয়। ভবিষ্যৎ ওই যে যদি ক্ষমতা আসে, যদি পার্টি আবার আসে, আবার পথটা দেয়। কয়দিন আগে যুবলীগের কিছু শুরু করছিল, ছাত্রলীগের কমিটি দেওয়া শুরু করছিল, আরে ভাই রে ভাই, আবার যে শুরু হইলো পদ পাওয়ার জন্য লাফালাফি আর কি। মানে আমাদেরকে যে ক্ষমতা কেন্দ্রিক যে করাটা, অনুভাই আপনি তো ক্ষমতা, আমরা ছাত্রলীগ ক্ষমতা কেন্দ্রিক ছিলাম না, তো আমাদের সামনে ক্ষমতা ছিল না, গত 15 বছর ক্ষমতা, শুধু এই জায়গাটায় আমাদের হাত দিত, হাত না দিলে নেতৃত্ব দিয়েছিলেন উনি পর্যন্ত, ওনার প্রতিটি গেম ওনার কৌশল একেবারে শতভাগ সঠিক। আমরা কর্মীরা শুনেন, গরুকে পানি খাওয়াবেন, পানি পাত্রের মধ্যে নিয়ে পানি নিয়ে ঢালে দিলে খাইলে না, পুকুরে নিয়ে গেলে পানি খায় না, তাহলে কি করবে নেত্রী? আমাদের নেতা কর্মীরা ওই বললাম তো, সেই নেতা কর্মী আজকে ইরান নেতৃত্ব শূন্য হয়ে গেছে। আজকে খামিনি, আমার কথা আমার কথা আবার শেষ করি, নেতৃত্ব শূন্য বলতে খামিনির যে নেতৃত্বটা পুরনো, এটা সময় লাগবে না? অবশ্যই আমাদের সৌভাগ্য না যে আমাদের নেতৃত্ব শূন্য না, আমরা সেটি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। 5ই আগস্টে তো আমরা সম্ভাবনা ছিল আমেরিকা তো শেষ করতে পারতো, আল্লাহ বাঁচাইছেন নেত্রীকে, এটা আল্লাহ হাতে কেন বাঁচাইছে? আল্লাহ বাঁচাইছেন, আল্লাহ এই দেশটাকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ বানাইতে চান, এটা বুঝছেন? এই জন্য আমরা তো নেতৃত্ব শূন্য পড়ি নাই, তারপরে কেন আমাদের বয়টা কোন জায়গায়? সুজাত ভাই, আপনি তো একজন গবেষক মানুষ, আপনার আরেক বন্ধু মোহন রায়হান, কবি মোহন রায়হান, দেশের সার্বভৌমত্বের স্বার্থে উনি পুরস্কার নিতে রাজি হয়েছেন। আচ্ছা, এখন আমাকে যদি বলি, আপনি কোন রাজনীতি করতে জানি না, তবে আপনি লোকমান ভাই শীর্ষ ছিলেন সেটা আমি জানতাম। তো লোকমান ভাই তো আমার খুব সম্মানিত ব্যক্তি। লোকমান ভাই কিন্তু লোকমান ভাই কিন্তু অত্যন্ত ভালো মানুষ এবং সম্মানিত সিলেটের বাড়ি ভাই, লোকমান ভাই শীর্ষ ছিলেন সেটা আমার কাছে একটা ইনফরমেশন আছে। রাজি করতে পারলাম না অনুষ্ঠানে আসার জন্য, রাজি করতে আসবে না, এরপরে বয়স হয়েছে তো, জাসদ সৃষ্টি যখন হয় তখন কিছু মানুষ বেসিক্যালি এরা এন্টি আওয়ামী লীগ, পারিবারিক ভাবে এরা জাসদে জয়েন করে, তারা তখন তো আর কোন দল ছিল না, আর জামাত মুসলিমরা তো আশ্রয় নিয়েছিল ওই জায়গায়। আমার ধারণা মোহন রহমান তো সারা জীবনই জাসদ করেছে এবং এন্টি আওয়ামী লীগ ছিল। এন্টি আওয়ামী লীগ যে কথা তার কাছে আর কিছু সাদা কালো আর কিছু প্রয়োজন নেই, আমি এন্টি আওয়ামী লীগ হইল, যেমন আলী রিয়াদ, বুঝতে আলী রিয়াদ। কমিউনিস্ট পার্টির মধ্যে পুরা নেতৃত্বটাই এখন হচ্ছে বিএনপি মার্কা, বিএনপির দল। কমিউনিস্ট পার্টির মধ্যে এন্টি আওয়ামী লীগ আর আছে, যারা ওই যে ছাত্র ইউনিয়ন করতো এন্টি আওয়ামী লীগ হওয়ার কারণে। তো মোহন রায়ের বিষয়টা, মোহন রায় নিয়ে আমি সামাজিক যোগাযোগ যেটা দেখলাম, সে ছিল 100% লাল বোতল, সে জাসদ অফিস দখল করতে গেছে। তার পক্ষে আমাদের পরীক্ষিত কিছু কবি সাহিত্যিক, এদেরকে আমি পরীক্ষিত বলবো, যাদেরকে আমি দেখেছি, আমি বলতেছি, আমি এর মধ্যে নির্ধারণ দিচ্ছি, এই লোকগুলা
বঙ্গবন্ধুর যে বইটি প্রকাশিত হয়েছে, বাড়ি ভাই যেন আপনাকে পোস্টার পাঠিয়েছি, সেই বইটা ওরা করেছে দেশে থেকে। যারা এই বইটা করেছে তারাই মোহন নারায়ণের পক্ষে কথা বলতেছে। এই জায়গায় এসে আমি আমার চরিত্র, আমি ভাই আপনি আমার খাতিরের কেউ না, আদর্শের প্রশ্ন আমি কারো, আমি আমার ফ্যামিলির সাথে আপোষ করি নাই। আমার বাতি যার বিলেতেছে আমি তার চেহারা দেখি না, চেহারা দেখি না। সুজাত ভাই, আমি আপোষ করি না। শুনে আমি বলি এই লোকগুলার যখন আমি দেখলাম, যে লোকগুলা এই দুর্দিনেও বঙ্গবন্ধুকে নিয়ে বই করে, যে লোকগুলা এই দুর্দিনে 32 নিয়ে বই করে, যে লোকগুলা এই দুর্দিনে বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে বই করে, সেই লোকগুলা এই লাল বদরের পক্ষে দাঁড়াইছে। কারণ তারা ওই বাংলা একাডেমি ডিজিকে দেখতে পারতেছে না। সেটা তো বিষয় না। আজকে ডিজি যদি বদলায় কে আসবে? আমি একটা ঘটনা বলে শেষ করতেছি, যে মোহন নারায়ণের বিষয়টা আমি কোনো গুরুত্ব দিতে চাচ্ছি না। সে সার্বভৌমত্ব রক্ষা করুক, কারণ তারেক তার বাপ। আমি একটা ঘটনা বলি, 78 সালে পুলিশের সাথে দিনের স্কুলে আমরা খুব মারামারি করছি। আমরা তো তখন ছাত্র, খুব খেপা। যখন মতিয়া চৌধুরীর ভাই শহীদুল ইসলাম চৌধুরী সিলেটের এসপি, তখনও কিন্তু সুনামগঞ্জ জেলা হয় নাই। যেহেতু গুলজার ভাই নেপ করেন, গুলজার আহমদ, শুধু তার সাথে ভালো সম্পর্ক। আমরা সবাই তো 2-3 জন গেছি হইতে। আমি পুলিশ আমার অ্যারেস্ট করেছিল ওই সময়। গিয়া গুলজার ভাইকে বললাম, গুলজার ভাই এসপি বদলাইতে হবে না, ওসি বদলাই দিতে হবে। আমি আপনার তো ইয়ের সাথে খুব ভালো সম্পর্ক, যেহেতু মতিয়া চৌধুরীর ভাই। গুলজার ভাই বললো কালকেই বদলাই দিব, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দাও। এই ওসি গেলে যে পরের ওসি আসবে, সে কি আর ভালো হবে? তাইলে বললাম না হইতে পারে। এই যে ডিজি বদলানোর জন্য বলতেছে, এই ডিজির পরে এই সরকার আমলে যে ডিজি আসবে, সে কি আমার মুক্তিযুদ্ধের পক্ষে হবে? সে কি বাংলা একাডেমি থেকে বঙ্গবন্ধু বই প্রকাশ করবে? সে কি বই মেলা আগের মতো করতে পারবে না। সুতরাং তাকে বদলাইয়া লাভ নাই, রিজিম চেঞ্জ করতে হবে। এখনকার ডিজি